আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিক ইউনিটের পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। তোমরা অনেকেই এই বিষয়গুলো অর্থাৎ পরবর্তীতে কি করতে হবে, কাট অফ মার্কটা কত হবে, কার কতটুকু সম্ভাবনা রয়েছে, কোন সাবজেক্টে কিভাবে চয়েস দেওয়া উচিত, এই বিষয়টি নিয়ে তোমরা অনেকেই চিন্তিত। চিন্তা হওয়াটাই স্বাভাবিক, কারণ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। কারণ রেজাল্ট পাবলিশড হওয়ার পর তুমি যদি পাস করলেই তো আর হলো না, এরপর একটি সাবজেক্টে চান্স পেতে হবে। কারণ তুমি যখন পরীক্ষা দিচ্ছ, রেজাল্ট পাবলিশড হওয়ার সাথে সাথে কিন্তু তুমি সাবজেক্টও পাচ্ছ না, কলেজও পাচ্ছ না। এর জন্য কিন্তু আলাদা একটা সময় দিবে, যেখানে তোমাকে সাবজেক্ট এবং কলেজ চয়েস করতে হবে, এবং সেটার উপর বেস করে কিন্তু তোমার ফাইনালি তুমি একটি সাবজেক্ট পাবে কি পাবে না কিন্তু সেটা নির্ভর করছে। অর্থাৎ পরীক্ষা পাশ করলেই কিন্তু তুমি সাবজেক্ট পাচ্ছ না, সাবজেক্ট চয়েসটা খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। বন্ধুরা, রেজাল্ট চেক করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি প্রথম কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে তোমরা জানতে পারবে। বন্ধুরা, এখানেও কিন্তু বলা হয়েছে কলা ও সামাজিক বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত। এখানে বলা হয়েছে রেজাল্ট চেক করার জন্য অ্যাপ্লিকেন্ট লগইন অপশনে ক্লিক করতে হবে। এখানে সিরিয়াল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং বোর্ডের রোল নাম্বার দিয়ে তোমরা করতে পারবে। তো আমি এখানে তথ্যগুলো দিয়ে দিচ্ছি। আমি সকল তথ্য দিয়ে দিলাম, এরপর আমি লগইন অপশনে ক্লিক করব। হয়ে গেছে, এখানে তথ্যগুলো দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু ভিউ রেজাল্ট নামে নতুন একটি অপশন দেখা যাচ্ছে। এই অপশনটিতে যদি আমি ক্লিক করি, দেখো বন্ধুরা, শিক্ষার্থীর নাম দেখা যাচ্ছে, রোল নাম্বার দেখা যাচ্ছে, সব কিছু দেখা যাচ্ছে। নিচের দিকে করলে বন্ধুরা এখানে তার টোটাল স্কোর দেখা যাচ্ছে এবং স্ট্যাটাসও কিন্তু দেখা যাচ্ছে, কত স্কোর করেছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। চাইলে এই রেজাল্টটা এখান থেকে ডাউনলোড করাও যাবে। হ্যাঁ, রেজাল্ট পাবলিশড হওয়ার পর কত দিনের মধ্যে আমাদের সাবজেক্ট চয়েস শুরু হবে? 2-1 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে যদি 14 তারিখে রেজাল্ট দেয়, তাহলে 16 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তোমাদের একটা সময় দিবে চয়েস দেওয়ার জন্য, অর্থাৎ প্রায় 15 থেকে 16 দিন সময় দিবে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই, আমরা চয়েসটা কিভাবে দিব? ওয়েবসাইটের মাধ্যমে অবশ্যই চয়েস দিবে। চয়েসটা কিভাবে দেওয়া উচিত? স্কোর এবং মেরিট পজিশনের উপর। প্রশ্ন আসতে পারে ভাই, স্কোর কি এবং মেরিট পজিশন কি? যখন রেজাল্টটা পাবলিশড হবে, অর্থাৎ মানবিক ইউনিটের রেজাল্টটা পাবলিশড হবে, তখন কিন্তু দুটি জিনিস তুমি পাবে। একটি হচ্ছে স্কোর, অর্থাৎ 100তে তুমি কত পেলে, এবং জিপিএর কত মার্কস পেলে। এই টোটাল 120 অর্থাৎ 120-এর মধ্যে তুমি কত স্কোরটা করলে, এটা তো একটা বিষয়। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে তোমার মেরিট পজিশনটা কত, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই দুইটার উপর বেস করে হবে সাবজেক্ট চয়েস। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া কত সিরিয়াল বা কত স্কোর পর্যন্ত সে? মানবিক ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে প্রায় 4498টি। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, 4498 পর্যন্ত যাদের সিরিয়াল রয়েছে, তারা নিশ্চিতভাবে একটি সাবজেক্ট, একটি কলেজ তো অবশ্যই পাচ্ছ। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া অর্থাৎ 4500-এর পরে যাদের সিরিয়াল রয়েছে তাদের কি সম্ভাবনা নেই? অবশ্যই সম্ভাবনা রয়েছে, কারণ সব স্টুডেন্ট কিন্তু আর ভর্তি হবে না, আর সব স্টুডেন্টের চয়েস লিস্টটাও কিন্তু এক না। বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলছি, অনেক স্টুডেন্ট তাদের ভালো স্কোর ছিল, মেরিট পজিশন ভালো ছিল, কিন্তু চয়েস ভালো না দেওয়ার কারণে কিন্তু অনেকে কিন্তু ভালো সাবজেক্টের চান্স হয়নি, এমনকি চান্সই হয়নি। আবার অনেক স্টুডেন্ট এমন রয়েছে যাদের মেরিট পজিশন অনেক বেশি ছিল, স্কোর কম ছিল, সাবজেক্ট চয়েসটা চমৎকারভাবে দেওয়ার কারণে, কৌশলে হয়ে দেওয়ার কারণে কিন্তু তারা চান্স পেয়ে গেছে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই, আমরা কিভাবে তাহলে আবেদন করতে পারি? বিষয়গুলো জানার জন্য প্রথমেই যেটা জানতে হবে, সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কলেজগুলো রয়েছে, এই কলেজগুলোর মধ্যে কোন কলেজগুলো টপ কলেজ, কোনগুলো মিড রেঞ্জে রয়েছে, কোনগুলো কিছুটা কম জনপ্রিয় রয়েছে। টপ কলেজগুলোর মধ্যে কি কি রয়েছে? ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ। এই তিনটা কলেজ হচ্ছে একদম টপ কলেজ। মিড রেঞ্জে রয়েছে বাংলা কলেজ, অর্থাৎ মিরপুর বাংলা কলেজ, নজরুল কলেজ, আর কিছুটা কম জনপ্রিয়ের মধ্যে রয়েছে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। এখন কলেজের পাশাপাশি কিন্তু সাবজেক্টটাও ইম্পর্টেন্ট। সাবজেক্টের মধ্যেও কিন্তু টপ র্যাঙ্কিং সাবজেক্ট রয়েছে, মিড রেঞ্জের সাবজেক্ট রয়েছে, কিছুটা কম জনপ্রিয় সাবজেক্ট রয়েছে। টপ সাবজেক্টগুলো কি কি রয়েছে? সবগুলো কলেজের ক্ষেত্রেই মানবিক ক্ষেত্রে যেমন ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, পরিসংখ্যান, সমাজকর্ম, এই ধরনের সাবজেক্টগুলো কিন্তু খুবই চমৎকার এবং ডিমান্ডেবল সাবজেক্ট। মানবিক শাখা শিক্ষার্থীরা কিন্তু বাণিজ্য শাখাও যেতে পারে, আর বাণিজ্য শাখার ক্ষেত্রে টপ সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে ফিনান্স এবং অ্যাকাউন্টিং। আর মানবিক শাখার শিক্ষার্থীরা কিন্তু বিজ্ঞানে কয়েকটা সাবজেক্টে যেতে পারে, যেমন ভূগোল ও পরিবেশ রয়েছে, গণিতের মতো সাবজেক্টগুলো, এগুলোতে কিন্তু যেতে পারে। এগুলো কিন্তু খুবই ভালো সাবজেক্ট, এগুলো হচ্ছে টপ সাবজেক্ট।
মিড রেঞ্জে কিছু সাবজেক্ট রয়েছে, যেমন বাংলা, ইতিহাস, সমাজ বিজ্ঞান, এই ধরনের সাবজেক্টগুলো। কিছুটা কম জনপ্রিয়ের মধ্যে রয়েছে আরবি বা ইসলামী সংস্কৃতি, দর্শনের মতো সাবজেক্টগুলো। এগুলো কিছুটা কম জনপ্রিয়, কারণ এগুলো জব সেক্টরটা কিছুটা চ্যালেঞ্জিং বলা যেতে পারে। এখন তাহলে এই সাবজেক্টগুলো টপ, মিড বা কিছুটা কম জনপ্রিয়, এগুলো জেনে লাভটা কি? কারণ বন্ধুরা, টপ সাবজেক্টগুলোতে কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থীরা আবেদন করে। আর যখন ম্যাক্সিমাম শিক্ষার্থী আবেদন করবে, যাদের স্কোর বেশি এবং সিরিয়াল কম, তাদের কিন্তু সুযোগ আগে আসবে। তাহলে কি করতে হবে বন্ধুরা? যাদের সিরিয়াল খুবই ভালো, অর্থাৎ প্রথম দিকেই রয়েছে, 1 থেকে ধরো 3000 বা 2500 3000-এর মধ্যে যাদের সিরিয়াল থাকবে, টপ কলেজের টপ সাবজেক্টগুলো দিলে একটা সম্ভাবনা রয়েছে। যাদের স্কোরটা কিছুটা কম, অর্থাৎ 3000-এর পরে বা 3000 থেকে বলতে পারো যে 5000-এর মধ্যে যাদের সিরিয়াল রয়েছে, তারা মিড রেঞ্জে যে কলেজগুলো রয়েছে সেখানে সাবজেক্টগুলোর কথা চিন্তা ভাবনা করতে পারো। যাদের স্কোর কম এবং সিরিয়ালটাও বেশি, তারা কিন্তু কিছুটা কম জনপ্রিয় কলেজের কথা ভাবতে পারো। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, কত স্কোরকে কাটমার্ক আমরা ধরতে পারি? এই বছর যে সিচুয়েশনটা দেখা যাচ্ছে, সেই সিচুয়েশন অনুযায়ী আমরা ধরে নিতে পারি 50-এর আশেপাশে হলে তোমার একটা সম্ভাবনা রয়েছে বা কাটমার্ক ধরতে পারো। সেটা হতে পারে 49, হতে পারে 50, হতে পারে 51-52, অর্থাৎ 50-এর আশেপাশে মার্কসগুলো থাকবে। কিন্তু এটা ডিপেন্ড করছে যে তুমি কোন কলেজটা সিলেক্ট করছো এবং কত সিরিয়ালে সিলেক্ট করছো। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমার যদি স্কোর কম থাকে আর সিরিয়ালও বেশি থাকে, তাহলে কিভাবে আমি চান্স পেতে পারি? তুমি যদি কম জনপ্রিয় যে কলেজগুলো রয়েছে, যেমন তুমি যদি নারী শিক্ষার্থী হয়ে থাকো, আর সেক্ষেত্রে তুমি বদরুন্নেসা কলেজকে তুমি প্রথমে দিয়েছো এবং বদরুন্নেসা কলেজের মিড রেঞ্জের সাবজেক্টগুলোকে তুমি আগে দিয়েছো বা কিছুটা কম জনপ্রিয় সাবজেক্টকে আগে দিয়েছো, তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। কিন্তু তুমি স্কোর কম পেয়েছো, সিরিয়ালই অনেক বেশি রয়েছে, এখন তুমি ঢাকা কলেজের অথবা ইডেন কলেজে, তুমি যদি নারী শিক্ষার্থী হও, তাহলে ইডেন কলেজের টপ সাবজেক্ট তুমি আগে দিলে, তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কমে আসবে। কিভাবে চয়েস দেওয়া উচিত, কিভাবে চয়েস দেওয়া উচিত না, এই বিষয়টি নিয়ে ইনশাল্লাহ আগামীতে আরো ডিটেলস থাকবে। তবে রাফলি তুমি চিন্তা ভাবনা করতে পারো, যাদের স্কোর 65 to 70-র মধ্যে রয়েছে, অর্থাৎ 100-র মধ্যে বলছি, সেক্ষেত্রে টপ কলেজের টপ সাবজেক্টের কথা ভাবতে পারো। যাদের স্কোর 60 to 65-এর মধ্যে রয়েছে, তারা মিড রেঞ্জের কলেজগুলোর টপ সাবজেক্টের কথা ভাবতে পারো, বা টপ কলেজের মিড রেঞ্জের সাবজেক্টগুলোর কথা ভাবতে পারো। আর যাদের স্কোর 50 থেকে 60-এর মধ্যে রয়েছে, তারা কিছুটা কম জনপ্রিয় কলেজের টপ সাবজেক্ট অথবা মিড রেঞ্জের বা কম জনপ্রিয় সাবজেক্টগুলো একটু মিক্স আপ করে দিলে সেখানে একটা সম্ভাবনা রয়েছে। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, অনেকে হয়তো এই জিনিসটা ভুল বুঝে, সেটি হচ্ছে যে কাট মার্ক মানে হচ্ছে তোমার পছন্দের সাবজেক্ট না। কাট মার্ক মানে হচ্ছে তুমি একটি কলেজের একটি সাবজেক্টে তুমি চান্স পেয়েছো, সেই কলেজটা তোমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে, সেই সাবজেক্টটা তোমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।